বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি 1917 রুশ বিপ্লবের কারণ বা পটভূমি নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। বিশ্ব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হলো রুশ বিপ্লব 1917। সোভিয়েত রাশিয়ায় বলশেভিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয়েছিল বলে একে বলশেভিক বিপ্লবও আখ্যা দেওয়া হয়ে থাকে। ধনতন্ত্র বা পুঁজিবাদের বিরুদ্ধে এক সফল প্রতিবাদ ছিল রুশ বিপ্লব। এই বিপ্লবের মধ্যে দিয়ে রাশিয়ায় 300 বছরের জার শাসনের অবসান ঘটে। এই রুশ বিপ্লবের পিছনে যে কারণগুলো ছিল, প্রথম হচ্ছে জারতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ। স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে রুশবাসীর বিক্ষোভের কথা কারোর অজানা নয়। মহান পিটারের সময়কার স্ত্রেলেৎসি বিদ্রোহ থেকে শুরু করে ডিসেম্বরিস্টদের বিদ্রোহ, 1905-এর বিপ্লব আন্দোলন, সব কিছুই জারতন্ত্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জনসাধারণের অসন্তোষের অভিব্যক্তি। তবে রাশিয়ায় কৃষকদের আন্দোলনই প্রথম জারতন্ত্রকে এমনভাবে নাড়া দিয়েছিল যা আর কেউই পারেনি। 1861-তে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি দিলে সেই আন্দোলন আপাতদৃষ্টিতে জয়যুক্ত হয়েছিল বলা যেতে পারে, কিন্তু একটু তলিয়ে দেখলে স্পষ্ট হয়ে উঠবে যে সেই ভূমিদাসদের মুক্তিদান রুশবাসীদের কাছে বৃহত্তর সংগ্রামের ক্ষেত্র প্রস্তুত করেছিল। এমন কথা বলাই সঙ্গত হবে যে ভূমিদাসদের মুক্তির আইনের দুর্বলতাতেই 1917-র রুশ বিপ্লবের বীজ উক্ত ছিল। পরেরটা কি? কৃষকদের অসন্তোষ। রাশিয়াতে শিল্পায়ন অপেক্ষাকৃত দেরিতে শুরু হয়েছিল বলে 19 শতকের 70-এর দশকেও রাশিয়ার কৃষকরাই ছিল প্রধান উৎপাদক শ্রেণী। দ্বিতীয় আলেকজান্ডার জমির মালিকানা সত্ত্ব দিয়েছিলেন, জমিদারদের নিয়ন্ত্রণ থেকে তাদের মুক্ত করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও কৃষকদের অবস্থার উন্নতি ঘটানো সম্ভবপর হয়নি। তার জন্য অবশ্য নানা কারণ দায়ী ছিল। গ্রাম সমিতির, যেটা মির নামে পরিচিত, গ্রাম সমিতির হাতে কৃষকদের জমি বিলি থেকে শুরু করে সরকারের হয়ে রাজস্ব আদায় সব দায়িত্ব থাকবার ফলে কার্যত জমিদারদের জায়গায় এখন কৃষকরা গ্রাম সমিতির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। কৃষকদের মধ্যে সমভাবে জমি বিলি করা হয়েছিল এমন কথাও বলা যায় না। এক শ্রেণীর বিত্তশালী কৃষক বা জোরদার, রাশিয়াতে যাদের কুলাক বলা হতো, তাদের হাতে জমির একটা বড় অংশ চলে গিয়েছিল। কৃষক তথা কৃষিকার্যে নিযুক্ত মজুর বা ভূমিহীন কৃষকদের দুর্দশা থেকেই রাশিয়াতে সৃষ্টি হয়েছিল নারদনিক আন্দোলন। এই আন্দোলন ব্যর্থ হওয়ায় একদল তখন সন্ত্রাসবাদের পথে ঝুঁকেছিল। এরপরে কি? জারের স্বৈরতন্ত্র। 19 শতকে মধ্যভাগ থেকেই রাশিয়ার স্বৈরাচারী জারতন্ত্রের দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে উঠেছিল, কিন্তু সেই দুর্বলতা কাটিয়ে উঠে দেশকে নতুনভাবে গড়ে তোলবার ইচ্ছা বা চেষ্টা কোনোটাই তখনকার জারদের ছিল না। সেই আমলে রাশিয়ার স্বার্থপর অভিজাত সম্প্রদায় খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। তারা দেশের সব রকম সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু দেশের প্রতি কোনো দায়িত্ব তারা পালন করত না। জারেরা অভিজাত সম্প্রদায়ের একটি বিশেষ অধিকারের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনে মোটেই আগ্রহী ছিলেন না। উপরন্তু সাধারণ মানুষের ওপর অমানুষিক অত্যাচার ও উদারনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের উপর নির্যাতনের ফলে দেশের সর্বত্র এক গভীর অসন্তোষের সৃষ্টি হয়েছিল। পরের কারণ সন্ত্রাসবাদ। জারতন্ত্রের শাসন পরিচালনার অক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে জার দ্বিতীয় নিকোলাসের আমলে। তিনি ছিলেন স্বেচ্ছাচারী কিন্তু ভীরু প্রকৃতির মানুষ। স্বৈরাচারী ক্ষমতা বজায় রাখাকে তিনি জারদের পবিত্র কর্তব্য বলে মনে করতেন, কিন্তু ওই ক্ষমতা বজায় রাখবার মতো শক্তি সামর্থ্য বা ব্যক্তিত্ব কোনোটাই তার ছিল না।
দ্বিতীয় নিকোলাস ছিলেন মহিষী আলেকজান্ডার এবং রাসপুটিন নামে জনৈক ধর্মযাজকের হাতের পুতুল। আলেকজান্ডার এবং রাসপুটিনের নির্দেশেই দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। এদের নিয়ন্ত্রণাধীন জারতন্ত্র একটি দমনমূলক যন্ত্রে পরিণত হয়েছিল। রাসপুটিনের উপর বিক্ষুব্ধ হয়ে রাশিয়ায় এক সন্ত্রাসবাদী দল তাকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের পরেও দ্বিতীয় নিকোলাসের সম্বিত ফেরেনি। তিনি জনসাধারণের অসন্তোষকে প্রশমিত করবার কোনো চেষ্টাই করেননি। এমত অবস্থায় রুশবাসী বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের পতন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। তারপরের কারণ কি? সামাজিক অধঃপতন। রাশিয়ার সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। রুশ সমাজে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব প্রায় ছিল না বললেই চলে। সমাজের এক বিশাল অংশ ছিল শ্রমিক, কৃষক আর অল্প সংখ্যক অভিজাত সম্প্রদায়ের মানুষ। সমসাময়িক ইউরোপে অশিক্ষিতদের মধ্যে রাশিয়াতেই ছিল সবচেয়ে বেশি। রাশিয়ার জারেরা জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। অশিক্ষিত দেশবাসীর মধ্যে খুব স্বাভাবিক কারণেই নানা ধরনের অভ্যাস ব্যাপকভাবে প্রচলিত ছিল। সামাজিক দিক দিয়ে অধঃপতিত রুশরা তখন হতাশায় মুহ্যমান। তখন রুশ সাহিত্যসেবীদের প্রচার কাজ তাদের প্রাণে নতুন প্রেরণা জাগিয়ে তুলেছিল। আর পরেরটা কি? সামাজিক প্রস্তুতি। ফরাসি দার্শনিকরা যেমন ফরাসি বিপ্লবের জন্য ফরাসিবাসীকে মানসিক দিক দিয়ে প্রস্তুত করেছিলেন, তেমনি রুশ সাহিত্যসেবীরা মানসিক প্রস্তুতির কাজ করেছিলেন তাদের লেখনীর মাধ্যমে। প্রাক বিপ্লব যুগে রুশ সাহিত্যিকদের মধ্যে গোরকি, ডস্টোয়েভস্কি, তুর্গেনিভ, আইভান প্যাভলভ প্রমুখ ছিলেন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। এরা তাদের রচনার মাধ্যমে রুশবাসীর মনে এক উন্নত জীবনযাপনের আদর্শ তুলে ধরেছিলেন। এছাড়া বুকানিনের রচনা ও কার্ল মার্ক্সের সব রকমের শোষণমুক্ত সমাজের আদর্শ রুশবাসীদের মনে স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে এক দারুণ ঘৃণার উদ্রেক করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে তখন জারতন্ত্রের অবসানের প্রতি আগ্রহ দেখা দেয়। রাশিয়াতে নান্দনিক এবং অন্যান্য লোকবাদী পপুলিস্ট আন্দোলনের ব্যর্থতার মধ্যে দিয়েই কৃষক আন্দোলনের উৎপত্তি। অর্থাৎ জারতন্ত্রের বিরুদ্ধে জনগণকে নিয়ে, জনগণ বলতে কৃষক যারা সংখ্যাগতভাবে সবচেয়ে বেশি ছিল, সেই জনগণকে নিয়ে যে আন্দোলন তাই লোকবাদী বা জনবাদী আন্দোলন। এরপরে ছিল শ্রমিক আন্দোলন। এর কারণ রাশিয়াতে নান্দনিক আন্দোলন ছিল এক শ্রেণীর আন্দোলন। নান্দনিকদের ব্যর্থতার পরে কেউ কেউ শ্রমিকদের দিকে তাকিয়েছিলেন এবং তা থেকেই মার্ক্সবাদী আদর্শের প্রতি অনুরক্ত হয়েছিলেন। ইতিমধ্যে অর্থাৎ 19 শতকের 90-এর দশকের মধ্যেই রাশিয়াতে শিল্প শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছিল। শ্রমিক আন্দোলনের ওপর নানা বিধিনিষেধ আরোপ সত্ত্বেও তাদের সংগঠন গড়ে উঠেছিল। রাশিয়াতে ব্যাপকভাবে যে কলকারখানা, বৃহৎ শিল্প গড়ে উঠতে থাকে তাতে মার্ক্সের ঐতিহাসিক বিশ্লেষণ এবং সর্বহারা বিপ্লবের সম্ভাবনা অনেককে আকৃষ্ট করেছিল। ইতিমধ্যে প্লেখানভ নামে জনৈক বিপ্লবী নেতা দেশ ছেড়ে জেনেভাতে স্বেচ্ছায় নির্বাসিত জীবনযাপন করেছিল। এছাড়া মার্ক্সবাদী প্রভাবও এর পিছনে কাজ করেছিল। মার্ক্সবাদী প্রভাব কী ছিল? এই প্লেখানভ তার সহযোগীদের নিয়ে সুইজারল্যান্ডে প্রথম মার্ক্সবাদী বিপ্লবী গোষ্ঠী গঠন করেন 1883 খ্রিস্টাব্দে। শ্রমিক মুক্তি গোষ্ঠী বা গ্রুপ ফর দ্য লিবারেশন অফ লেবার নামে পরিচিত এই সংস্থাই ছিল সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা রাশিয়ার প্রথম মার্ক্সবাদী বিপ্লবী সংস্থা। 1900 খ্রিস্টাব্দে লেনিন সেখানে গিয়ে প্লেখানভের সঙ্গে যোগ দিয়েছিলেন। রাশিয়ার বাইরে থেকে প্রচার কাজ এবং নানা ধরনের পত্রপত্রিকা রাশিয়াতে প্রেরণের মাধ্যমে তারা চেয়েছিলেন রাশিয়াতে বিপ্লবকে ত্বরান্বিত করতে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রবাসে রাশিয়ার এই বিপ্লবী গোষ্ঠী সাংগঠনিক ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে যে তর্ক বিতর্ক শুরু করেছিলেন তা থেকেই বলশেভিক বা মেনশেভিক দলের সৃষ্টি হয়েছিল।
ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, যিনি লেনিন নামেই সমাধিক পরিচিত, তিনি 1903 খ্রিস্টাব্দে ব্রাসেলসে গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠদের সমর্থন লাভ করেছিলেন বলে তারা বলশেভিক নামে পরিচিত হন। আর জুলিয়াস মার্তভের নেতৃত্বে সংখ্যালঘিষ্ঠরা মেনশেভিক আখ্যা লাভ করে। প্রসঙ্গত উল্লেখ্য, রুশ শব্দ বলশেভিকের অর্থ সংখ্যাগরিষ্ঠ এবং মেনশেভিক বলতে সংখ্যালঘিষ্ঠ বোঝায়। পরেরটা কি, রুশ কমিউনিস্টদের পূর্বসূরিদের ভূমিকা ছিল রুশ বিপ্লবের পিছনে। এটা কি, রাশিয়ার বাইরে সুদূর ব্রাসেলসে যখন প্রবাসী রুশ বিপ্লবীরা তাত্ত্বিক আলোচনায় ব্যস্ত ছিলেন এবং বলশেভিক ও মেনশেভিক দলে বিভক্ত হয়ে পড়েন, তখন রাশিয়াতে কিন্তু শ্রমিক আন্দোলন তুঙ্গে উঠেছিল। জার সরকারের জুলুম এবং নিষেধাজ্ঞার ফলে মার্ক্স প্রভাবিত শ্রমিক গোষ্ঠী তেমন সংঘবদ্ধ হতে পারেনি। তথাপি ইতস্তত বিক্ষিপ্ত রাশিয়ার মার্ক্সবাদী গোষ্ঠীগুলোকে একই ছত্রতলে আনবার জন্য 1898 প্রথম চেষ্টা হয়েছিল। মাত্র 9 জন প্রতিনিধিকে নিয়ে ওই বছর রুশ সমাজবাদী গণতান্ত্রিক শ্রমিক দল অর্থাৎ রাশিয়ান সোশ্যাল ডেমোক্র্যাট লেবার পার্টি গঠিত হয়। তাই বর্তমান রুশ কমিউনিস্ট পার্টির বর্তমান রুশ কমিউনিস্ট পার্টির পূর্বসূরি। 1905-এর বিপ্লব আন্দোলনের আগেই অবশ্য খোদ রাশিয়াতে সদ্যজাত এই দলের সদস্যরাও বলশেভিক ও মেনশেভিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছিলেন। বলা বাহুল্য, লেনিন ও মার্তভের মতের অমিল দেশের অভ্যন্তরেও প্রভাব ফেলেছিল। পরেরটা কি, 1905-এর বিপ্লব। 1917-তে রাশিয়াতে বলশেভিকদের নেতৃত্বে যে বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল, ইতিপূর্বে 1905-এ তার মহড়া অনুষ্ঠিত হয়েছিল। ওই বছর রুশ জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে জারতন্ত্রের দুর্বলতাগুলো অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। যুদ্ধের ফলে মূল্যবৃদ্ধি এবং উৎপাদন ব্যাহত হলে জনসাধারণের দুঃখের কষ্টের সীমা পরিসীমা ছিল না। এই পরিস্থিতিতে কয়েক হাজার শ্রমিক দ্বিতীয় নিকোলাসের শীতকালীন প্রাসাদের সামনে দাবি দাওয়া নিয়ে সমবেত হলে জারের নির্দেশে তাদের উপর গুলিবর্ষণ করা হয় এবং তাতে কত শত শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সর্বত্র হরতাল এবং বিক্ষোভের ঝড় বয়ে গিয়েছিল। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে জার অক্টোবর ম্যানিফেস্টো জারি করে কিছু শাসনতান্ত্রিক পরিবর্তন সাধন করেছিলেন ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যেই আবার জার তার হারানো ক্ষমতাগুলো ধীরে ধীরে হস্তগত করতে শুরু করেছিলেন। পরেরটা কি, স্তলিপিন সংস্কার। 1906 থেকে 1917-তে জারতন্ত্রের উচ্ছেদের সময় পর্যন্ত রাশিয়াতে ডুমাকে কেন্দ্র করে শাসনতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা চলছিল। এই সময় তাই ডুমার আমল বলা হয়ে থাকে। এই সময়কে 1907 থেকে 1912 খ্রিস্টাব্দে জারের প্রধানমন্ত্রী ছিলেন পিটার স্তলিপিন নামে জনৈক ব্যক্তি। স্তলিপিন জারতন্ত্রের একজন একনিষ্ঠ সমর্থক হওয়া সত্ত্বেও শ্রমিক কৃষকের উন্নতির কথা যে ভাবেননি তা নয়, তিনি শ্রমিকদের জন্য জীবন বীমার প্রবর্তন করেছিলেন। তাছাড়া শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গঠন করেছিলেন। ভূমি সংস্কারের ক্ষেত্রে তিনি কিছু মৌলিক পরিবর্তনের চেষ্টা করেছিলেন। তা সত্ত্বেও বাস্তবে তার সংস্কার প্রচেষ্টা কেবল কিছু ধনী কৃষক, যাদের রাশিয়াতে কুলাক বলা হতো, তাদেরই সাহায্য করেছিল বেশি। তারা আরও বিত্তশালী হয়ে উঠেছিল, অথচ সাধারণ কৃষকরা মোটেই উপকৃত হয়নি, বরঞ্চ তাদের আর্থিক দুর্দশা আরও বেড়ে গিয়েছিল। 1917-র বিপ্লবে তাই ছোট কৃষকরা সামিল হয়েছিল। এছাড়া অভ্যন্তরীণ পরিস্থিতি 1912-তে চতুর্থ ডুমার যে নির্বাচন হয়েছিল তাতে যেসব সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা জারকে সংস্কার প্রবর্তনে বাধ্য করতে পারেননি, ফলে জনসাধারণের আস্থা অর্জন করতে পারেননি। এদিকে বলশেভিক ও মেনশেভিকদের পারস্পরিক
দোষারোপে রাশিয়াতে সমাজতান্ত্রিক আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমত অবস্থায় বলশেভিক দলকে মেনশেভিকদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে লেনিন 1912-তে নতুন উদ্দীপনা নিয়ে কাজ শুরু করেছিলেন। এই সময় বলশেভিকদের বিখ্যাত প্রাবধা ও সংবাদপত্র প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। ইতিমধ্যে সাইবেরিয়াতে লোনা স্বর্ণখনির ঘটনাকে কেন্দ্র করে সারা রাশিয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। ধর্মঘটি লোনার শ্রমিকদের শায়েস্তা করার উদ্দেশ্যে জারের সৈন্যরা তাদের উপর গুলিবর্ষণ করলে শত শত শ্রমিক নিহত হয়েছিল। এই প্রতিবাদে 1914 মে মাসের 1 তারিখে রাশিয়াতে শ্রমিক ধর্মঘট পালিত হয়েছিল। ওই বছরই প্রথম বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ায় রাশিয়াতে বিপ্লব অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব রুশ বিপ্লবের বিশেষ ভূমিকা নিয়েছিল। রাশিয়া মিত্রশক্তি পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল কোনো মহৎ উদ্দেশ্য নয়, কনস্টান্টিনোপল এবং দার্দানেলিস প্রণালীর উপর সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণকে বজায় রাখার উদ্দেশ্যেই রাশিয়া যুদ্ধে যোগদান করেছিল। আর তাতে জারতন্ত্রের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছিল, কারণ জার দ্বিতীয় নিকোলাস স্বৈরতন্ত্রের পূজারী ছিলেন এবং তার পক্ষে আধুনিক যুদ্ধে অংশ নিয়ে সাফল্য অর্জন করা মোটেই সম্ভবপর ছিল না। রণক্ষেত্রে রুশ সৈন্যবাহিনী চরমভাবে বিপর্যস্ত হয়েছিল। খাদ্যদ্রব্য সময় মতো সরবরাহ করা জার সরকারের পক্ষে সম্ভব হয়নি, এমনকি যুদ্ধরত সৈন্যদের অস্ত্রশস্ত্র সরবরাহ গাফিলতি ছিল। ফল হয়েছিল যে 1917 ফেব্রুয়ারি মাসে প্রায় 6 লক্ষ রুশ সৈন্যকে মৃত্যুবরণ করতে হয়। যুদ্ধ চলাকালীন যে মন্দা দেখা দিয়েছিল তাতে শ্রমিকরা কর্মহীনতার সম্মুখীন হয়েছিল। কৃষকদের দুরবস্থাও কম ছিল না। লেনিন বিপ্লবের সাফল্যের জন্য দুটি প্রধান সত্যের কথা উল্লেখ করেছেন। এক হচ্ছে দেশবাসীকে উপলব্ধি করতে হবে যে বিপ্লব ঘটানোর প্রয়োজনীয়তা আছে এবং তার জন্য তারা আত্মবিসর্জন দিতেও প্রস্তুত, এবং দুই হচ্ছে দেশের প্রচলিত সরকারের সংকটের সম্মুখীন হতে হবে যাতে করে বিপ্লবীরা সহজেই তার উচ্ছেদ করতে পারে। পরের হচ্ছে কীভাবে বিপ্লবের সূচনা হয়েছিল। 1917 ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যে ঘটনাকে কেন্দ্র করে বিপ্লব শুরু, তা হলো রাজধানী পেট্রোগ্রাদ শহরে নারী শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন। রুটি কিনতে এসে তা না পাওয়ার জন্য বিক্ষোভ শুরু হয়েছিল। কিছুদিনের মধ্যেই শ্রমিকরা যে ধর্মঘট শুরু করে তাতে অন্যান্যরাও সামিল হয়। মার্চ মাসের 12 তারিখে বিপ্লবীরা পিটার্সবার্গ, বর্তমানে লেনিনগ্রাদ যেটা, সে দখল করেছিল। পরের দিন 13 মার্চ বিপ্লবীরা মস্কো শহর দখল করলে জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেছিলেন। সঙ্গে সঙ্গে একটি অস্থায়ী সরকার দেশের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। অস্থায়ী সরকার রাশিয়াকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করলে রুশ বিপ্লবের প্রথম পর্যায় সমাপ্ত হয়েছিল। এই বিপ্লব সাধারণ মার্চ বিপ্লব নামে অভিহিত 1917 খ্রিস্টাব্দ। তবে রুশবাসীর কাছে তা ছিল ফেব্রুয়ারি বিপ্লব, কারণ সাধারণ ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে রাশিয়ার ক্যালেন্ডার 13 দিন পিছিয়ে ছিল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।